বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে ফেরির ফুলগাজী পরশুরাম প্লাবিত। কর্তৃপক্ষের অবহেলায় বারবার ভাঙছে বেড়িবাঁধ। হয়নি আজকের এইচএসসি পরীক্ষা। পানিতে ভাসছে শেরপুরের ২০ গ্রাম। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি, বেরিবান ভাঙ্গি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধস। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় জলাবদ্ধতা। অফিসে যাওয়ার জন্য যে ড্রেস আপ দেখেন কি অবস্থা। কোচিং এর সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সুয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছি। উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালে বেড়ে যায়। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি চাকুরিদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা। বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। সাকিব স্বীকার করলেন ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে উঠতে পারেনি দল। বললেন যাবেন পাকিস্তান সফরে। ৪ ঘন্টায় শেষ হলো বিসিবির সভা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বেড়েছে মুহুরী এবং কুহুয়া নদীর পানি। ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ। এদিকে হঠাৎ বন্যায় স্থগিত হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। ভাঙা বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে পানি। অথই পানিতে ভাসছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পরশুরামের দক্ষিণ শালদর এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, কিসমত ঘনিয়ামোড়া এলাকায় 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 10টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। পানিতে নিমজ্জিত ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। বিছনাপাতি সবে আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঘরেও প্রায় 1 কোমর পানি ছিল, রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। তো এখন প্রস্তুতিও অনেকটা খুবই খারাপ অবস্থা। সারা বছর বৃষ্টিপাত হয় এই সময়, বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকালে আমরা একটা মিটিং করেছি। ওনারা আমাদের পরীক্ষা স্থগিতের একটি প্রস্তাব পাঠিয়েছে। ভুক্তভোগীদের দাবি, কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে। এ থেকে পরিত্রাণ চান তারা। বেরিবান ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানিয়ে আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো কিন্তু কাজ করে নর্মাল ভাবে কাজ করে দিয়ে চলে যায়। যদিও পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে বরাবরের মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। এই বছরের মধ্যে এটা একটাকে পাস হয়ে যাবে। পাস হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। মুহুরী ও কহুয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। 20টি গ্রাম তলিয়ে পানিবন্দী 10,000 বাসিন্দা। বন্যা চোখ রাঙাচ্ছে হাওড়াঞ্চলেও। সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে বাঁধ ভেঙে দুর্ভোগে বাসিন্দারা। প্রবল স্রোতে ঢুকছে পানি। স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর। গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা।
এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় 20টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন 10,000 বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উপচে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার শঙ্কায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি, এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। অনেক কষ্টে জল পাড়ায় পাড়ায় যাইতে হইতেছে। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগই আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর। তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ। আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি সামান্য অবনতি হতে পারে। 24 ঘন্টা তৎপরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে এবং এটি একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি। ফেনী জেলারও কিছু অংশ ভারী বর্ষণের প্রভাবে ভূমিধসের ঝুঁকি রয়েছে। দেশের উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এটি বৃদ্ধি আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জুলাই মাসের 4 তারিখ থেকে শুরু হয়ে জুলাই মাসের 10 তারিখ ব্যাপী এটি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। অর্থ বছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় কাজ করা কষ্ট হয়ে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালের 2-3 মাসে উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে, যেন বৃষ্টি শেষ হলেই দ্রুত মাঠ পর্যায়ের কাজ শুরু করা যায়। একজন পিডি যেন একাধিক প্রকল্প না পায় সে বিষয়ে নজর রাখতে বলেছেন সরকার প্রধান। অর্থ বছরের প্রথম সভায় আজ 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি, বাজার দর প্রায় 500 কোটি টাকা। গুলশানে একটি ডুপ্লেক্স বাড়ি, বাজার দর প্রায় 200 কোটি টাকা।
এই সব কিছুরই মালিক বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুজ্জোহা ও তার পরিবার। আর জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদের অভিযোগে মামলা ও তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এছাড়া বেনজির আহমেদ এবং মতিউর রহমানকে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী দিতে নোটিশ দিয়েছে সংস্থাটি। এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। বেনজিরের মতো একই ঘটনা ঘটে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও। অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক, কিন্তু তারাও আসেননি। এ অবস্থায় মতিউরের ২ স্ত্রী এবং ৫ সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক। এদিকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। শামসুদ্দোহার বিরুদ্ধে ২০১৯ সালে ২১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। দীর্ঘ ৫ বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ালো ৭০০ কোটি টাকা। তাই মঙ্গলবার আদালতে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিল দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। দুদক সচিবের কাছে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আইন এবং বিধি মেনেই যথাসময়ে সবকিছু করবে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুলশানে ব্রিফিং করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZF জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, মডার্ন মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশান থেকে। সন্ধ্যার সময় আরও থাকছে ডিমের বাড়তি দাম নিয়ে ভোক্তার সভায় ব্যবসায়ীদের হট্টগোল। SMS এ দাম নির্ধারণের অভিযোগ অস্বীকার, কড়া হুঁশিয়ারি মহাপরিচালকের। ঢাকা থেকে SMS এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় দেশের ডিমের বাজার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বারবার বেড়ে যায় ডিমের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে এসব তথ্য। বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনার জন্য মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হঠাৎ হট্টগোল বেঁধে যায় উৎপাদনকারী, কর্পোরেট ব্যবসায়ী ও প্রান্তিক খামারিদের মাঝে। সরগরম হয়ে ওঠা ব্যবসায়ীদের ডেকে সুনির্দিষ্ট বক্তব্য দিতে বললে আটকে যান অনেকে। ব্যবসায়ীদের দাবি, সব খরচ বাদ দিয়ে প্রতি পিস ডিমে 20 থেকে 30 পয়সা লাভ করেন তারা। আর SMS এ দাম নির্ধারণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন। আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি, আমাদের সমস্ত এভিডেন্স আছে। ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারিদের দাবি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, SMS এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির সুনির্দিষ্ট প্রমাণ আছে। যারা ডিমের দাম ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম ডজন প্রতি 140 টাকায় নেমে আসবে বলে মনে করেন ভোক্তার মহাপরিচালক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালের সে হিসেব মিলাতে পারেননি টাইগাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে এ মন্তব্য করেন সাকিব আল হাসান। আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি। এটা আমাদের জন্য একটা বড় আফসোস আমি মনে করি। এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে।
এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের 20 গ্রাম। আগামী 48 ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।